গত ১৯ এপ্রিল সন্ধ্যায় সুনামগঞ্জের ধর্মপাশা থেকে ৩ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের ভালুকায় শ্বশুর শাশুড়ির কাছে যাচ্ছিলেন এক গৃহবধূ। রাতে ভুল করে নান্দাইল চৌরাস্তায় নেমে পড়েন তিনি। ভালুকার গাড়িতে তুলে দেওয়ার কথা বলে এক যুবক কান্দিপাড়া এলাকার হাওরে নিয়ে যায় তাদের। সেখানে কয়েকজন মিলে ওই নারীর উপর পাশবিক নির্যাতন চালায় বলে আসিয়া খাতুন মারা যায়নি, আসিয়া খাতুনকে হত্যা করা হয়েছে। এটা কোনো মৃত্যু না। আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে, এটা ভুল বলা হবে। বরং আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী। অতীতের যে ঘটনাগুলো ঘটেছে, টেলিগ্রামে যেখানে একদিকে মুক্তভাবে যোগাযোগ হয়, অন্যদিকে সেই মুক্ততা ব্যবহার করে গড়ে উঠেছে এক অন্ধকার ও ভয়ঙ্কর জগৎ। হ্যাঁ, আমরা বলছি টেলিগ্রামে অবাধ পর্নোগ্রাফি ব্যবসার কথা। সাধারণ মেসেজিং অ্যাপ থেকে এটি এখন হয়ে উঠেছে অবৈধ যৌন কন্টেন্টের এক হটস্পট। বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক গ্রুপ ও চ্যানেল গড়ে উঠেছে, যেখানে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে নারীদের নগ্ন ছবি, ভিডিও, এমনকি কখনো কখনো ব্ল্যাকমেল করে আদায় করে নেওয়া হচ্ছে অর্থ। আমরা নতুন একটি অ্যাকাউন্ট থেকে ছদ্মনামে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি কয়েকটি চ্যানেলের মূল এডমিনের সঙ্গে। চ্যানেলে বলা আছে প্রিমিয়াম নিতে এডমিনের সঙ্গে যোগাযোগ করতে। আমরাও শুরুতে জানতে চাই তাদের প্রিমিয়াম সেবা সম্পর্কে। দেখা যাক কি তথ্য দেন তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার চ্যানেল থেকে জানতে পারি তার কাছ থেকে প্রিমিয়াম সার্ভিস নিতে ইনবক্সে যোগাযোগ করতে হবে। আমরা যোগাযোগ করি তার সঙ্গে। তার গ্রুপে তিনি জানিয়েছেন প্রিমিয়াম সার্ভিস নিতে দিতে হবে 500 টাকা। আমরা জানতে চাই এটা কিভাবে নিতে হবে। ফিরতি টেক্সটে নোমান জানান 500 টাকা বিকাশে পাঠালেই মিলবে লিঙ্ক। এবার আমরা পেয়েছি একটি বিকাশ নাম্বার। খোঁজ নিয়ে দেখা যাক বিকাশ নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন। প্রথম ধাপে এরা ফেসবুকে নানা আইডি থেকে রিচ পাওয়া নানা পোস্টের কমেন্টে আবেদনময়ী ভিডিও আছে জানিয়ে টেলিগ্রামের এসব লিঙ্ক প্রচার করতে থাকেন। প্রথম ধাপে ফেসবুক থেকে মানুষকে টেলিগ্রাম চ্যানেলে আনার পর সেখানে প্রাথমিকভাবে তারা নানা সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা জনপ্রিয় ব্যক্তিদের আপত্তিকর ভিডিও, ছবি দিয়ে পরবর্তীতে প্রচার চালায় প্রিমিয়াম সার্ভিসের, আর হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। বিকাশ রেজিস্ট্রেশন আছে রানু বেগম নামে। একটি চ্যানেলের মূল এডমিন লাবিব, তার থেকেও জানার চেষ্টা করি কিভাবে নিতে হবে প্রিমিয়াম। ফিরতি মেসেজ দেখে চোখ কপালে ওঠার পালা। লাবিবের কাছে মিলবে প্রতিদিন 200+ কালেকশন। রয়েছে 15 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস ও 1 বছরের প্রিমিয়াম মেম্বারশিপ। কৌতূহল নিয়ে আমরা জানতে চাই আসলেই তার কাছে কত এমন আপত্তিকর ভিডিও আছে। পাঠালেন বেশ কয়েকটি ছবি। এবার চোখ সত্যিই চরক গাছ। আমরা এবার জানতে চাই অপ্রাপ্তবয়স্ক কলেজ পড়ুয়াদের আপত্তিকর। একটা ব্যক্তি রিসর্টের মালিক পরিচয় দিছে, মূলত উনি জবরদস্তি কাজ করছে। গাজীপুরের এই রিসোর্টে এক মডেলকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক পরিচালক, তার সহযোগী ও রিসোর্ট মালিকের বিরুদ্ধে। 21শে সেপ্টেম্বর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে নাটকে অভিনয় করার প্রস্তাব দিয়ে তাকে রিসোর্টে নিয়ে যায় পরিচালক নাসির। সেখানে আগে থেকেই অবস্থান করছিল নাসিরের সহযোগী মোহাম্মদ বাবর ও হাশেম। শুটিংয়ের কথা বলে রিসোর্টে ডেকে এনে ওই নারী মডেলের উপর তারা গত 6 মাসে প্রায় 1000-এরও অধিক ধর্ষণের শিকার হয়েছে। আমরা ফেসবুক নিউজ ফিডে প্রতিদিনই এক স্কুলে 2-3টি করে ধর্ষণের খবর পাচ্ছি। তো বর্তমানে ধর্ষণ বাংলাদেশে মহামারী আকারে ধারণ করছে। এর একটাই কারণ ধর্ষণের বিচারে অনীহা, বিচার ব্যবস্থার অব্যবস্থাপনা, ক্ষীণ বিচার ব্যবস্থা, দুর্বল বিচার ব্যবস্থা। যদি আজ বাংলাদেশে একটি শক্তিশালী এবং মজবুত বিচার ব্যবস্থা থাকতো, তাহলে ধর্ষণ আজ মহামারী আকার ধারণ করতো না। আমরা আজকে একটি সুস্পষ্ট দাবি নিয়ে আজকে শাহবাগে আন্দোলনরত অবস্থায় রয়েছি। আমাদের দাবি একটাই, ধর্ষককে গণসম্মুখে
শাস্তি প্রদান করতে হবে এবং ধর্ষকের শাস্তি একটাই, তা হচ্ছে মৃত্যুদণ্ড। একটি সমীক্ষায় দেখা গেছে গত 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে 9,000-এর অধিক নারী ধর্ষিত হয়েছে, কিন্তু বিচার পেয়েছে মাত্র 20 জন নারী। তার মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশে দোষিতার কোনো বিচার হয় না, ধর্ষকের কোনো বিচার হয় না, বিচার হয় দোষিতার। কারণ সে দোষিত হয়ে সমাজের কাছে অপমানিত, লাঞ্ছিত অবস্থায় থাকে। তো আমরা আজকে সুস্পষ্টভাবে ফেব্রুয়ারি 2025-এ এই 2 মাসের নির্যাতিত নারী 294, নির্যাতিত, ধর্ষিত না, কিন্তু ধর্ষণের শিকার 96 জন, এর মধ্যে 44 জন শিশু, মানে 1 মাসে 22 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। খুবই দুঃখজনক ডেটা, আমাদের সকলের সমবেদনা, আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত। আসেন এবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি। 2023 সালে 8 মাসে ধর্ষণের শিকার 493 জন শিশু, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে 47 জন কন্যা শিশু। ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে 8 মাসে 540 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, মানে মাসে প্রায় 68 শিশু ধর্ষণের শিকার হইতো। সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা ছিল। তাহলে এখন কেন বামেরা কথা ছিল সময়ের ব্যবধানে যুগের চাহিদা ও তথ্য প্রযুক্তির বিকাশের এ পর্যায়ে এসে রাজধানীর দর্শকপ্রিয় সিনেমা হলগুলোর বর্তমান অবস্থা কেমন তা দেখা। সেই লক্ষ্যে টিম বাংলাভিশন উপস্থিত হয় ফার্মগেটের আনন্দ ও ছন্দ সিনেমা হলের সামনে। সময় তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু সিনেমা হলের সামনে এসে বেশ অবাক হতে হয়। শুরুতে গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে যে নারীকে দেখা গেল তিনি একজন ভাসমান পতিতা। প্রথমে টিম বাংলাভিশন সাধারণ দর্শক হিসেবে সিনেমা হলের সামনে এসে উপস্থিত হলে ওই নারী এসে তার সঙ্গে সিনেমা দেখার অফার করেন। তার ভাষ্যমতে 500 টাকার বিনিময়ে পাশে থাকা ছন্দ সিনেমা হলে তার সঙ্গে একান্তে সময় কাটানো যাবে। পরক্ষণে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়েন ওই নারী। আনন্দ ও ছন্দ সিনেমা হলের সামনে বেশ কিছু নারীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আশেপাশে খোঁজ নিয়ে জানা যায় এখানে বেশ কিছু নারী অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে সিনেমা হল সংশ্লিষ্টদের দাবি হলের ভেতর কোনো অনৈতিক কাজ হয় না। আদরের সন্তানের এমন নির্মম মৃত্যুতে বুক ফাটা আর্তনাদ স্বজনদের। মাত্র 7 বছরের ইমান আলীকে কিছুদিন আগেই ভর্তি করিয়েছিলেন ফরিদপুরের মধুখালীর মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসায়। শিক্ষকের চরম নিষ্ঠুরতার শিকার হয়ে ছোট্ট এই শিশুটি কোরআন শিক্ষা নিয়ে হাফেজ হয়ে ফেরার পরিবর্তে বছর না ঘুরতেই ফিরল লাশ হয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায় রোববার রাতে মাদ্রাসার শিক্ষক হেদায়েতুল্লাহ একটি ছাত্রকে বলাৎকার করে। এই সময় ঘরে ঢুকে ঘটনা দেখে ফেলে শিশু ইমান। ঘটনা জানাজানির আশঙ্কায় সোমবার দুপুরে মাদ্রাসার একটি রুমে ডেকে আনে ইমানকে। পরে বেধড়ক মারধরের পর গলা টিপে হত্যা করে শিশুটিকে। এই ঘটনা মাদ্রাসার আরেক শিশু হোসেন দেখে চিৎকার শুরু করলে তাকেও মারধরের চেষ্টা করে অভিযুক্ত। পরে হোসেন কোনোভাবে পালিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে আপনার শরীরটা শিউরে উঠতে পারে। একজন গর্ভধারিণী মা মাটিতে পড়ে আছে, তার কিছুক্ষণ দূরে তার নবজাতক সন্তান মাটিতে পড়ে আছে। তবে তারা দুজনের একজনও জীবিত নেই। কি হয়েছে তাদের সাথে, সত্যটা একটু জেনে নেন। আমরা যতটুকু শুনতে পেরেছি, সেই নারীর ইজ্জত হরণ করা অবস্থায় সেই নারীটি এই দুনিয়া ত্যাগ করে এবং সেই পর্যায়ে তার পেট মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর যে অন্যায় হয়েছে তার জন্য আমি কোর্টে মামলা করছি, কিন্তু মামলা করার পরে আমার ইউনিয়নের চেয়ারম্যান সে তো কোনো বিচার করে নাই বোঝায় আমি কোর্টে মামলা করছি, যার কারণে এখন সে আমাদের বাড়িতে তাকে আমরা জিজ্ঞাসা করতাম, হুজুর আপনাকে আপনার মেয়ের মতো কি আমরা না? এই বলতো যে না, তোর আমার মেয়ের মতো না। আমরা মানে কয়েকটা ম্যাডাম ছিল যে তাদের কাছে বিচার দিতাম আমরা। তিনি বলতো যে তারা বলতো যে তোদেরকে শালীর মতো মনে করে। আমরা কিন্তু ম্যাডাম এটা তো আমরা সুষ্ঠু বিচার চাই। তা এটা নিয়ে আমরা অনেকেই বিচার দেওয়া হয়েছে, ম্যাডামেরা বলছে এটা বিচার হবে 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 বলেই দিন কেটে গেছে। তবে আমরা আজকে সবাই মিলে যখন অফিসে যাওয়ার পরে ওখান থেকে টিউন ম্যাডাম আসে, এখানে সবাই পুলিশ আসে ওনাকে এখান থেকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করা হয়। তারপরে পোলাপান যখন ওরা বলছে যে মারবো, ওনাকে টিউন ম্যাডাম ওখান থেকে গাড়িতে পাঠিয়ে দিছে। অনেক মানে অশ্লীল ভাষায় কথা বলতো, আমাদের শিক্ষার্থী হিসেবে তিনি মর্যাদা দিতেন না। নেওয়ার পর বুকে হাত দিয়ে তেলগুলো লাগাইছে, জোর করে বোরকা উঠছে। তারপর উনি আমার লজ্জাস্থানে হাত দিয়ে তেল লাগায় দর্শনের চেষ্টা করে।
একটি মাদ্রাসা একজন সম্মানিত রায় দেন। একই সঙ্গে আসামিকে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2019 সালের 8 আগস্ট মাদ্রাসায় পড়তে যাওয়ার পর ওই ছাত্রীকে যৌন নির্যাতন করে শিক্ষক ইলিয়াস। ঘটনা জানাজানির পর ওই বছরের 19 আগস্ট ইলিয়াসকে আসামি করে মামলা করেন আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। তুলে দিব না তুইনের চামড়া, তুইনের দুই গালে আমারও তালে তালে। আজকের মানববন্ধন নিজে এই ঘটনা ঘটান। গত বুধবার নেত্রকোনার কেন্দুয়ায় ধর্ষণের শিকার হয় মাদ্রাসা ছাত্রী মঞ্জুরুল হক, স্থানীয় একটি মসজিদের ইমাম। 31 মার্চ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরখারচর আদর্শ নুরানী হাফিজিয়া মাদ্রাসায় 3য় শ্রেণী পড়ুয়া এক ছেলে শিশু ধর্ষণের শিকার হয়। সংবাদ মাধ্যমে এসব ঘটনা প্রকাশ ও প্রচারিত হওয়ায় সবার নজরে আসে। তৎপর হয় প্রশাসন, গ্রেফতার হয় অপরাধীরা। তবে সব ঘটনা সংবাদ মাধ্যমে কতটুকু আসে তা নিয়ে প্রশ্ন আছে। গবেষকরা বলছেন, সংবাদ মাধ্যমের নজরে সবকিছু না আসলেও স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। তাদের মাধ্যমে অনেক ঘটনা আলোচিত হচ্ছে। তথ্য বলছে, গত বছর মাদ্রাসায় ধর্ষণের শিকার হয়েছে 52 জন শিশু, এর মধ্যে 3 জন মারা গেছে। এছাড়া চলতি বছরের প্রথম 3 মাসে ধর্ষণের শিকার হয়েছে আরও 10 শিশু। মাদ্রাসায় ছাত্র নির্যাতন বিরোধী মঞ্চ বলছে, মাদ্রাসায় শিশু ধর্ষণের মামলার বিচার 3 মাসের মধ্যে। শুধু মাদ্রাসাতেই হয়? ইসলামের পণ্ডিত হয়েও অনেক হুজুর কেন শিশু বলাৎকার করে? ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র নয় তো? অন্যান্য ধর্মের পুরোহিতরাও তো শিশু বলাৎকার করে। বলাৎকারের ঘটনা গোপন করলে ইসলামের কি কোনো লাভ হয়? প্রিয় দর্শক, পত্রপত্রিকায় কিছুদিন পরপরই মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকারের সংবাদ আসতেছে। এক শ্রেণীর হুজুর, যাদেরকে আমরা কুরআন হাদিসের ধারক বাহক মনে করি, তারাই জঘন্য এই পাপকর্মে লিপ্ত হইতেছে। এই ঘটনাগুলো পত্রপত্রিকায় সংবাদ হবার পর আমাদের সমাজের বিভিন্ন স্তরের পাবলিক বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখায়। এ নিয়ে জনমনে অনেক প্রশ্নও আছে। তো আজকের ভিডিওতে আমরা মাদ্রাসার শিশু বলাৎকারের আদ্যপান্ত তুলে ধরব এবং এই বিষয়ে বহুল উচ্চারিত কিছু প্রশ্নের উত্তর জেনে নেব। শিশু বলাৎকার কি শুধু মাদ্রাসাতেই হয়? মোটেও নয়। অন্যান্য আর 10টা অপরাধের মতোও এই অপরাধও সবখানেই হয়। পাড়া মহল্লাতেও এই গর্হিত পাপ কাজের ঘটনা ঘটে। কিন্তু আমাদের দেশে শিশু বলাৎকারের যত ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই, তার অধিকাংশই মাদ্রাসার ঘটনা। কেউ কেউ তো মাদ্রাসায় ঘটে যাওয়া বলাৎকারের ঘটনাসমূহ নিয়ে বইও লিখে ফেলছেন। তার মানে ঘটনাগুলো কম নয়। আমি একবার 1 মাসের পত্রপত্রিকায় প্রকাশিত মাদ্রাসার বলাৎকারের ঘটনাগুলো তালিকা করি এবং অবাক হয়ে লক্ষ্য করি, মাত্র 1 মাসে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বলাৎকারের ঘটনা ঘটছে 40টার মতো। এগুলো শুধু জালেশ্বর এলাকায় খাদিমুল কোরআন মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের দ্বারা পাশবিক নির্যাতন ও বলাৎকারের শিকার হয়েছে 3য় শ্রেণীর 10 বছরের এক ছাত্র। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হলেও মাদ্রাসা কর্তৃপক্ষের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ভুক্তভোগী শিশুটির অভিভাবককে ঘটনা ধামাচাপা দিতে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের নগরীর পাঁচলাইশ আলমাদানি রুট আসিয়া হাতুল লেনুত দারুল ইফতাওয়াল উলুম আল ইসলামিয়া নামক এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্ররে বলাৎকারের অভিযোগ উঠছে। বলাৎকারের শিকার মাদ্রাসা ছাত্র হাসান ঘটনার বিবরণ দিয়ে C+রে হয়। আমাকে প্রথমে হুজুরে ডাকছিল, তো আমি করেছিলাম আমাকে ফরা বুঝাই দিবে। এরপরে আমাকে হুজুরের কুলে বসাইছিল, বসাই হুজুরের লুঙ্গিটা তুলে এরপরে আমার পিছনে ঢুকে দিছে। হুজুর বলছে, তুমি যদি না করো তারপর দেখবা তুমি ফরাও পারবা না। তারপর বলতেছে, ওয়াদা দাও, কেউ বলবো না, ওয়াদা দাও। হ্যাঁ, আমি বলছিলাম না বলবো না, এরকম বলছি, ওয়াদা দিন নেই। ইয়ান ছাড়াও একই মাদ্রাসার তহিদ নামের আরেক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আছে। এরপরে মেয়েরাও একটু সম্পর্ক তৈরি করে আস্তে আস্তে এভাবে কয়েকটা মেয়ের সাথে আমার অনৈতিক সম্পর্ক কিছুটা হয়েছে আর কি। শিক্ষক তিনি হচ্ছেন ছাত্র ছাত্রীদের জন্য রুহানি পিতা স্বরূপ। আর সেই শিক্ষক যদি হন কোনো মহিলা মাদ্রাসার, তাহলে তার উপর দায়িত্ব বেড়ে যায় আরও কয়েক গুণে। কিন্তু ছাত্রীদের আগলে রাখার বদলে তাদেরকে যৌন নিপীড়ন করত এরশাদুল্লাহ নামের এক ভণ্ড হুজুর। এই দুশ্চরিত্র শিক্ষকের লালসার শিকার হয়েছেন অনেক কোমলমতি ছাত্রীরা। এরশাদুল্লাহ হুজুরের মুখোশ উন্মোচন করতেই আমাদের আজকের এই ভিডিও।
এরশাদুল্লাহ কোন মাদ্রাসার শিক্ষক, ছাত্রীদের সাথে কিভাবে এবং কি কি অনৈতিক কাজ করত সে, কিভাবেই বা তার এই কুকর্ম ধরা পড়ল। এসবের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে বলে রাখি, এই ভিডিও ইসলাম ধর্মকে ছোট করার জন্য নয়, শুধুমাত্র একজন মুখোশধারী শয়তানের আসল রূপ ফাঁস করার জন্যই নির্মিত। এরশাদুল্লাহ সাভার জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা আবাসিক মাদ্রাসার বড় হুজুর। এরশাদুল্লাহ হুজুরের সবচেয়ে বড় টার্গেট মাদ্রাসা থেকে পাশ করে বের হওয়া সাবেক ছাত্রীরা। এসব ছাত্রীদের কিন্তু হুজুরকে তো পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল বাথরুমে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কথায় আছে যে তোমরা একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত সমাজ দিব। ঠিক শিক্ষিত মা গড়তে গিয়েই যদি তারা নিজের যৌবনকে বিলিয়ে দিতে হয় ওস্তাদদের কাছে, তাহলে কিভাবে গড়ে উঠবে একটা ইসলামী সংস্কৃতি এবং একটি ইসলামিক রাষ্ট্র? কিভাবে আমরা পাবো সুন্দর, সুশীল এবং পবিত্র একটি মা? তো যাই হোক, আজকে আমরা তালাশ টিমের সেই প্রতিবেদনটা দেখবো যে কি হয়েছিল মাদ্রাসায়। এটা কি মাদ্রাসা নাকি পতিতালয় ভাবে তৈরি করেছিল এই হুজুরটি? আসুন আমরা একটু এই প্রতিবেদন থেকে জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। দরজা খোলা হলো, কিন্তু হুজুরকে তো পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল বাথরুমে। আপনি হুজুর না? আমার ছাত্রী। আচ্ছা, আপনি এখানে কি করেন? আসছি যে ওর ওখানে। হ্যাঁ, এখানে কি কার কাছে এসেছেন? না, ওই বেড়াইতে আসলাম আর কি, আসছিলাম একটা কাজে, যে মোটরসাইকেল এসে। তাই কার কাছে বেড়াইতে আসছেন? ওই যে আমার ছাত্রী। আপনার ছাত্রী? জি জি। এটা কি তার বাসা? হ্যাঁ। আপনি এখানে কি করেন? না, ওই আমি রামপুরে আসছিলাম একটা কাজে। আর রামপুরা টিভি সেন্টার ওখানে? আচ্ছা ঠিক আছে, মোটরসাইকেল নিচ্ছে এখন। বলছি কি করছো, কি পড়ছো, কি শাড়ি না থ্রি পিস? না না, শাড়ি পড়তে হবে, শাড়ি। এই তো কাছাকাছি চলে আসছে প্রায়। গোপনে নজরদারি করছে। প্রধান সড়ক থেকে বাসা পর্যন্ত রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে তালাশের সদস্যরা অবস্থান নিয়েছে। এর মধ্যে এরশাদুল্লাহ সেই ছাত্রীর বাসায় ঢুকে দরজা লক করে দিয়েছে। আমরা দ্রুতই সেখানে পৌঁছে যাই। এরশাদুল্লাহ বাড়ি মাগুরা জেলায়। এরশাদুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্রীর সংখ্যা 140 জন। প্লে থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ানো হয় এই মাদ্রাসায়। এরশাদুল্লাহ হুজুর দ্বারা যৌন নিপীড়নের শিকার হলেও নাম পরিচয় না প্রকাশ করা সত্ত্বে আমরা তাদের বক্তব্য রেকর্ড করি। হুজুরের ওয়াইফ কিছু একটা জিনিসের জন্য মাঝে মধ্যে উপরে পাঠাইতো। তো হঠাৎ একদিন আমি গেছি, আমি তালা খুলে ভিতরে ঢুকছি, তখন দেখি যে হুজুর বাসায় আসছে। তখন আর কি উনি আমার সাথে অনেক টানা হিসা করে আমার সাথে খারাপ কিছু করছে। আমি ওনার এমন শাস্তি চাই যাতে কোনো মানুষ এই ধরনের কাজ আর করতে না পারে। তো আসলে কি আমি পারবো, একটু দিতে পারবো? আসবো তাইলে? তালাশ টিমের অনুরোধে সেই ছাত্রী এরশাদুল্লাহর কুপ্রস্তাবে রাজি হয়। শনিবার ফজর পরে সকালে রওনা দিলাম, 8টা-9টা ওদিকে থাকলাম, ও চলে গেলে তারপর আমরা ঢুকলাম, তারপর আমরা দুপুরের দিকে বেরিয়ে চলে আসলাম। হ্যাঁ, আচ্ছা। জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার বড় হুজুর এরশাদুল্লাহ ফোনে মাদ্রাসার এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়, যে ছাত্রীকে মাদ্রাসায় পড়া অবস্থায় এরশাদুল্লাহ কয়েকবার যৌন নিপীড়ন করেছে। আচ্ছা চলে যাও, একটু দেখাও করে যাও, না কোনো কথা। ভিডিও কল দাও তো, তুমি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে দাও না মেসেঞ্জারে দাও, দেখি। কোনো কথা দেখবো, একটা ছবি টবি পাঠাও না। আর তুমি পুরো একা? এটা কোনো কথা বল? এত সুন্দর সুযোগ, একটু যাবো, একটু কিছু একটা হোক। কি করছিস? একা একাই না বাসায়? আল্লাহ, আমি একদিন আসি মোটরসাইকেল নিয়ে চুপ করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ও কোথাও গেলে বলবো আমি আসি, থাকবো ওই দিন সারাদিন তোমাকে। হাতে নাতে ধরার পরও সবকিছু অস্বীকার করছে এরশাদুল্লাহ। আমার তো এরকম কারোর সাথে কোনোই নাই। আমি তো আসলে আসছিলাম এই যে আপনি আপনার যতগুলো ছাত্রী আছে প্রত্যেকটা ছাত্রীর সাথে আপনি অনৈতিক সম্পর্ক করেন, সবগুলো রেকর্ড আমাদের কাছে আছে।
না, এটা ভুল। আপনি মাদ্রাসার ছাত্রীগুলোর সাথে এভাবে অনৈতিক সম্পর্ক কেন করেন? না না, আপনার তো স্ত্রী আছে, বাচ্চা সন্তান আছে, কেন করেন তো? আমি তো এরকম মানে আসলে 2-1 জন হয়তো আমার সাথে সম্পর্ক করে। আমার 2-1টা ছাত্রীর সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল। কিভাবে তৈরি হয়েছে? ওরা আমাদের বাসায় আসতো যেত, সেই হিসাবে সামান্য। আপনার তো এটা আবাসিক মাদ্রাসা, সেখানে বাচ্চা মেয়েরা তো ওইখানে লেখাপড়া করে, তাদেরকে সাথে আপনি অনৈতিক সম্পর্ক করতে আপনার কি দ্বিধা লাগতো? না, আসলে ওরকম মানে আমি কাউকে কারোর উপরে জোর করা হয়েছে এরকম না। তাহলে বিষয়টা হলো ওরা আসতো, এটা সম্পর্ক তৈরি হতো আস্তে আস্তে এইভাবেই। স্ত্রী কিভাবে সহযোগিতা করতো আপনাকে? না, স্ত্রী সহযোগিতা করে না। স্ত্রী মানে আসলে সে ওর সহযোগিতা করে না, সে জানতো মোটামুটি এইটাই, এতটুকু না। সে কি জানতো? আমার কারোর সাথে সম্পর্ক আছে টুকিটাকি, এগুলো জানতো আর কি। সে জানার পরেও সে আপনাকে বাধা দেয়নি কেন? বাধা দিছে, রাগারাগিও করতো অনেক সময়। তো আপনি তাও কেন করতেন? মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাপ, যেটি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড নামেও পরিচিত। কওমি মাদ্রাসার নিবন্ধন ও মাদ্রাসার শিক্ষক প্রশিক্ষণ দিয়ে থাকে বেফাপ। বেফাপের তথ্য অনুযায়ী দেশে মোট কওমি বা হাফিজিয়া মাদ্রাসার সংখ্যা 13,710টি। এর মধ্যে পুরুষ মাদ্রাসার সংখ্যা 9,108টি এবং মহিলা মাদ্রাসা 4,602টি। এসব মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 14 লাখ। কওমি বা হাফিজিয়া মাদ্রাসায় প্লে থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনা করানো হয়। আমাদের মাদ্রাসার উপর তলায় ছিল ওনাদের বাসাটা, তো সবসময় উপরে রাখতেন, মানে এমনকি শুধু কাজের বাহানা দিতেন, নয়তো তো নিজের মানুষরা হচ্ছে যে একটু অন্যরকম ভাবে যে বড় হুজুর বাসায় কি, তার জন্য কি করতেন যে কাজের বাহানা দিতেন। যেহেতু একটা মেয়ের সব থেকে বড় কাজই হচ্ছে পর্দা করা, অন্য ছেলের সামনে না যাওয়া। আর হুজুর হচ্ছে যে একটু মানে অন্যরকম কোয়ালিটির ছিল। যেমন ধরেন আমরা ক্লাসে বসলে একটা কথা হয়তো বলতে, মানে মাদ্রাসার ব্যাপারে অনেক ধরনের মাসালা আসে, স্বামী স্ত্রী এই যে সব মাসালা। তো এইসব মাসালা যখন আসতো তখন তিনি আমাদেরকে উদাহরণ দিতেন যে তোকে সব টাইমে এই কাজটা করতে হবে, ঠিক আছে, এই কাজটা করতে হবে, এরকম ভাবে মানে ফাইজলামের বিষয়ে। কিন্তু উনি হচ্ছে একদম নেগেটিভ যেটাকে বলা যায় ওটা করতো। তারপর দেখা যেত কিছু ছাত্রী আমাদের ক্লাসে ছিল যারা বিবাহিত ছিল, মাদ্রাসা মেয়েদের তাড়াতাড়ি বিবাহিত হয়ে যায়, তো তারা বিবাহিত ছিল, তো তখন তাদেরকে এইভাবে বলা হতো যে আমার মাদ্রাসা ফরজ গোসলের বিষয়টা চলে আসতো, কিংবা উনি ইঙ্গিত দিত এসব মানে কথা বইলা কে মানে এসব বিষয়ে বেশি আগ্রহ এটা জানার চেষ্টা করতো। কারণ ওনার তো মনে করেন ওই বিষয়টা যে আগ্রহ থাকবে তাকে উনি এসব লোভ দেখায় কিংবা এসব করে তারপর মেয়েটাকে মনে করেন সিটিউস করতে পারবে, তো উনি এই কাজগুলো করতো। আর ক্লাসে সবসময় উনি আসলে নেগেটিভ কথা হবে, নেগেটিভ ছাড়া কখনো কোনো মানে ক্লাসের কথা বলতো না। আসলে শয়তানের ধোঁকায় এটা কিছুটা হয়ে গেছিলাম। তার মোবাইলে ছাত্রীদের সাথে আপত্তিকর ছবি পাওয়া গেল। সব ধরা পড়ার পর এরশাদুল্লাহ নিজের দোষ স্বীকার করে তালাশের ক্যামেরায়। মেয়ে পেঁচে আসলে ওই মানে কথা বলতে বলতে মেয়েরাও একটু সম্পর্ক তৈরি করে, আস্তে আস্তে এভাবে কয়েকটা মেয়ের সাথে আমার অনৈতিক সম্পর্ক কিছুটা হয়েছে আর কি। মহিলা মাদ্রাসার মহিলারা মানে ছাত্রীরা আপনার সাথে কেন দেখা করবে, এটা কি ঠিক? না, অবশ্যই, মানে ও তো মাদ্রাসায় আসে। আপনার সাথে কেন দেখা করবে তারা? জি, আমার সাথে দেখা করার যুক্তি। আপনি কেন দেখা করার অফার করেন কেন? আসলে সবই আমার অন্যায়, ভুল, আমি এটাও ভুল স্বীকার করছি। আপনাদের কাছে চরমভাবে ক্ষমা চাই আর কি, আমাকে ক্ষমা করেন। আপনার একজন মেয়ে আছে, আপনি মেয়েদের সাথে কিভাবে এই অনৈতিক কাজগুলো করেন? আসলে আমার একটা চরম ভুল, আমি এ থেকে একদম সম্পূর্ণরূপে। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা তালাশ টিমের প্রতিবেদন থেকে যতটুকু জানলাম সেই ওস্তাদের স্বীকারোক্তি এবং সেই যৌন হয়রানির যে ভিকটিম মেয়েগুলো, ছাত্রীগুলো, তারা যে স্বীকারোক্তিগুলো সেখানে দিলেন, তাতে করে আপনারা কি বুঝতে পারলেন যে এটা কোনো মাদ্রাসায় পর্যায়ে পড়ে? যাই হোক, এই একজন কলঙ্কিত ব্যক্তি কিন্তু আজ পুরো বাংলাদেশের মাদ্রাসাকেই কলঙ্কিত করেছে। কেননা মাদ্রাসার দিকে কিন্তু বৃদ্ধাঙ্গুলি উঠায় বর্তমান জনগণ এই সমস্ত ভুলগুলো করার কারণেই। তাই আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত, আরও বেশি তৎপর হওয়া উচিত। কিন্তু এটা বুঝতে হবে যে এই সমস্ত ভিডিওকে কেন্দ্র করে অনেক মানুষ বাংলাদেশ থেকে মহিলা মাদ্রাসা তুলে দেওয়ার জন্য অনেক মন্তব্য করতে পারে বা করেছে অটোমেটিক্যালি, আমি দেখেছি। আপনাদেরকে অনুরোধ করব ভাই, একজনের দোষের কারণে আরও 10টা নিষ্পাপ মাকে আপনারা হারাবেন না। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমরা সরাসরি চলে যাব যে সেলিম গাজী। সম্প্রতি এই মাদ্রাসা শিক্ষকের বলৎকারের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন 13 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র। মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় নির্যাতিত ওই শিশু জানিয়ে গেছেন প্রায় 1 বছর যাবৎ প্রতিনিয়ত মাদ্রাসা পরিচালক কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে শিশুটি। মাত্রাতিরিক্ত বায়ুপথে সঙ্গম করায় সবশেষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই মাদ্রাসা ছাত্রের।
গত 25 আগস্ট ঢাকার মহাখালীতে অবস্থিত ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্যাতনের শিকার হওয়া ওই শিশু। ঘটনাটি আমাদের পটুয়াখালী জেলার বাউফল থানায়। এজাহার অনুযায়ী আমরা জানতে পারি যে বাউফল থানার বড় ডালিমা গ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসা আছে। সেখানে ভিকটিম পড়াশোনা করত এবং সে আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করত। তার বয়স ছিল 13 এবং তাকে বিভিন্ন সময়ে এই মাদ্রাসার যে প্রধান শিক্ষক তিনি জোরপূর্বক তার সাথে বিভিন্ন সময় যৌন সঙ্গমে লিপ্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে সে একসময় অসুস্থ হয়ে পড়ে এবং তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয় এবং সর্বশেষে সে ঢাকা ক্যান্সার হাসপাতালে গত 25 তারিখে। ছবিতে যাকে দেখছেন সে একজন শিক্ষক। দেখে নিষ্পাপ এবং ধার্মিক মনে হলেও তার বিরুদ্ধেই উঠেছে বলাৎকার চেষ্টার অভিযোগ। মাত্র 2.5 মাস আগে এই হাফেজিয়া মাদ্রাসায় যোগ দেয়। এরই মাঝে একাধিক শিশুকে বলাৎকার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এবার আর রক্ষা হলো না। এখন এই শিক্ষক রয়েছে পুলিশি হেফাজতে। আমার সন্তান রাতের বেলা ঘুম থেকে উঠে দেখে বাচ্চার কাপড় খুলে নিচ্ছে হুজুর। একটা ছেলে একটা মেয়ের সাথে যা করে এই হুজুর আমার ছেলের সাথে তাই করছে। আমাকে বলছে যে আম্মু আমি আর এইরকম নির্যাতন সহ্য করতে পারতেছি না। আমার সাথে না, শুধু আরও কয়েকজনের সাথে হয়েছে। বাচ্চা আমার সেই কান্নাকাটি। আমরা যদি এইরকম শিকার হই, আমাদের ছেলেদের শিকার হওয়া মানে আমাদের শিকার হওয়া। আমার কথা, দেশে এইরকম যত হুজুর আছে সবাই যেন সেই শাস্তি পায়। ঘটনাটি বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে। গত বৃহস্পতিবার রাতে 11 বছর বয়সী ঘুমন্ত শিশুকে বিবস্ত্র করে বলাৎকারের চেষ্টা করে আবুল হাসান নামের। আমার নাম রুজিন আক্তার, আমার বাবার নাম মোহাম্মদ রহিম, আমার দাদুর নাম আনোয়ারা বেগম। আমি দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় পড়ি। দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়ের কবিরাজি করে। তো আমি আমার দাদুকে বলছি আমার পেট ব্যথা করে, তাই আমার দাদু ওখানে কবিরাজি করার জন্য হুজুরের কাছে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর এবার হুজুরে বলছে যে আমার আগলা হাওয়া আছে আমার সাথে। এটা বলার পর এবার আমার দাদু বলছে এটার জন্য কি লাগবে। তারপর হুজুরে বলছে সর্ষের তেল আর পানি এগুলো লাগবে। তো আমার দাদুকে হুজুরে বাড়িতে পাঠা দিছে। আমি ক্লাসে গেছি। ক্লাসে যাওয়ার পর হুজুর আমাকে ক্লাস থেকে ডেকে আনছে। ক্লাস থেকে ডেকে আনার পর আবার হুজুর আমাকে বলছে তোমার দাদুর সামনে তোমাকে কথাগুলো বলি নাই, তোমার সাথে একটা আগলা হাওয়া আছে। কি বিচার হওয়া উচিত? মৃত্যুদণ্ড। আপনি কি দোষ স্বীকার করেন আপনার ভুল হয়েছে? অবশ্যই 100 বার আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। সন্তান সবারই আছে, আমার মেয়ের সন্তান আছে, ছেলের সন্তান আছে। ধরে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সাথে অনৈতিক আচরণ, হয়রানি ও স্পর্শকাতর ভিডিও মোবাইলে ধারণ সহ নানান অপকর্মের অভিযোগ উঠে আসছিল ময়মনসিংহের হালুয়াঘাটের ফজিলাতুন্নেসা কওমি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল গফফারের বিরুদ্ধে। অবশেষে তার সকল অপকর্মের তথ্যাদি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এলে পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট। হালুয়াঘাট উপজেলার 5 নং গাজীরপিঠা ইউনিয়নের ফজিলাতুন্নেসা কওমি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গফফার। অভিযোগ রয়েছে 2018 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময়ে শ্লীলতাহানি সহ নানাভাবে যৌন হয়রানি করে আসছিল। লাশ লজ্জার বয়ে কেউ আদালতে দ্বারস্থ না হলেও সম্প্রতি সময়ে উপজেলার কচুয়াকুড়া গ্রামের 6ষ্ঠ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর সাথে আবারও ঘটায় শ্লীলতাহানির ঘটনা। আমাকে ডাকে, আমি যাই, হাতের মধ্যে টিপ দেয়। উনি বলেন উনি নাকি আমাকে অনেক ভালোবাসে, আমাকে বিয়ে করবে। উনি আমার শরীরে স্পর্শ করে। গত 9 মে রাত 8:30টার দিকে যথারীতি মাদ্রাসা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার জাতি, আজকে আমি বর্তমান প্রেক্ষাপটে যে ব্যাপকভাবে বাংলাদেশে যে দর্শনের ঘটনা ঘটতেছে সেই ঘটনা নিয়ে আজকে বিস্তারিত বলবো এবং এ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই পথ নিয়ে আলোচনা করব। যে আপনারা দেখতেছেন যে বর্তমানের যে অবস্থা, যে মানুষের মধ্যে যে স্বাভাবিক
যে মূল্যবোধ ছিল, এই মূল্যবোধ আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। এর কারণ কি? আমাদের প্রথমে জানতে হবে যে এটা শুরু কোথা থেকে হলো। এটা শুরু হয়েছে চোখ থেকে। আমরা জানি যে চোখের জিন হয়েছে কুদৃষ্টি দেওয়া। এখন এই যে শুরুটা হতো চোখ থেকে, তাহলে এখন কোথা থেকে শুরু হয়েছে? এখন আমরা যদি বলি শুরুটা হয়েছে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে। মোবাইল ইন্টারনেটে মানুষ অশ্লীল এবং পর্নোগ্রাফি দেখেই মানুষের মন 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 কলুষিত হয়েছে। এই কারণে মানুষ এখন কি করতেছে? এই জিনার দিকে এবং দর্শনের দিকে ধাবিত হইতেছে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, যে তোমরা জিনার ধারে কাছেও যাইও না, এটা হচ্ছে অশ্লীল পথ এবং এটা হচ্ছে একটি মন্দ পথ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে জিনার ধারে কাছে না যাওয়ার কথা। কিন্তু এখন এই অশ্লীল কাজের মধ্যে মানুষ যাইতেছে এবং এই মন্দ পথে মানুষ গমন করতেছে। এখন এই যে সবাই এখন ব্যস্ত যে এটা নিয়ে কথা বলে, এগুলা যাতে না হয় সেটা নিয়ে কথা বলে, কিন্তু তারা এটা বোঝে না যে এগুলো যদি আমরা রুখে দিতাম চাই, এগুলো যদি সমাজ থেকে দূর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাইলে এগুলা যদি আমরা প্রথমেই যদি আমরা মোবাইল ইন্টারনেট যদি আমরা এই ভালোভাবে ব্যবহার করি এবং ওটা যদি বাংলাদেশের আইন অনুযায়ী যে আইন আছে, এই আইন অনুযায়ী যদি সক্রিয়ভাবে এগুলা নিয়ন্ত্রণ করা যাইতো, তাহলে অনেকটা কমে যেত। আর 2 নাম্বার বৈশিষ্ট্য, 2 নাম্বার হইছে যে এটার শাস্তি প্রদান। আজকে আমরা দেখি যে অনেকেই এটার বিরুদ্ধে কথা বলে, কিন্তু এটার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি দিছে, সেই শাস্তির কথা তারা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দর্শনকারী বা জিনাকারী যদি অবিবাহিত হয়, তাকে 100 দৌড়া মারার কথা বলছে। আর যদি সে যদি বিবাহিত হয়, তাকে রজম করতে হবে, অর্ধেকটা মাটিতে গেড়ে তারপরে পাথর মেরে হত্যা করতে হবে। এখন ইসলাম তো প্রথমে যেটা আসে, ইসলাম প্রথমে আসে প্রতিরোধমূলক ব্যবস্থা। ইসলামের ব্যবস্থা হচ্ছে খুবই সুন্দর। এই অপরাধ যাতে সমাজ যে না হয়, সেই ব্যবস্থা তারা গ্রহণ করে, পর্দার ব্যবস্থা তারা গ্রহণ করে। এখন আমরা মনে করি পর্দা শুধু মেয়েদের, আর পর্দাকে শুধু আমরা বোরকার মধ্যে সীমাবদ্ধ করছি না। পর্দা হচ্ছে 2 প্রকার, কণ্ঠের পর্দা এবং চেহারার পর্দা। তারপর হইছে এটা পুরুষের যেমন ঠিক তেমনি ভাবে মহিলাদেরও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা যে মদিনায় চলাফেরা করি, এখানে তো অনেক ইহুদি এবং মুশরিক আছে, দেখা যায় মাঝে মধ্যে আমাদের সামনে বেগানা মহিলারা পড়ে, তখন আমরা কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে তোমরা সাথে সাথে দৃষ্টি নিচের দিকে নিয়ে আসবা, তাহলে দৃষ্টি অবনত করার কথা বলছে। আবার আরেক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বসা ছিল, তার সাথে 2 জন উম্মুল মুমিনিন ছিল, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য একজন আম্মা জান ছিল। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো ভাই ছিলেন এবং যিনি প্রথম দিকে ইসলাম গ্রহণকারী একজন বিখ্যাত সাহাবী, তিনি ছিলেন অন্ধ। তখন এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার জন্য অনুমতি চাইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিল এবং স্ত্রীদের বলল যে তোমরা পর্দার ওই পারে চলে যাও। তখন আম্মা জান বলতেছে যে হে আল্লাহর রাসূল, তারা তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে সে তো অন্ধ কিন্তু তোমরা অন্ধ না। তাহলে কি যে পুরুষদেরও কি পর্দার আছে, তারা বেগানা মহিলার দিকে তাকাইতে পারবে না, ঠিক তেমনি ভাবে নারীরাও বেগানা পুরুষের দিকে তাকাইতে পারবে না। এটা হচ্ছে ইসলামের ব্যবস্থা। এখন ইসলামে এই সুন্দর ব্যবস্থা হচ্ছে প্রতিরোধমূলক। তারপরে সমাজে যদি এই ব্যবস্থা চালু করা হয়, তারপরে যদি দর্শন বা জেনা ঘটে, তাহলে ইসলামের যে শাস্তি আছে সেই শাস্তির ব্যবস্থা করা। এখন শাস্তির ব্যবস্থা কি? শাস্তির ব্যবস্থা হচ্ছে জনসম্মুখে। এখন আমাদের দেশে করা হয় কি? আমাদের দেশে করা হয় যে জেলখানার ভিতরে তাকে শাস্তি দেওয়া হয়। আর অনেক সময় এই শাস্তির রায় হইতে হইতে কি অনেক সময় লেগে যায়। তাহলে ইসলাম হচ্ছে মধ্যপন্থা অবলম্বনকারী। দেখা যায় একটা বিচারের ক্ষেত্রে তাড়াহুড়ার কথা বলা নাই, বলা হয়েছে যখন একটা বিষয় প্রমাণিত হবে তখন এটা রায় কার্যকর করা কথা। যে আমরা উদাহরণ হিসেবে এখনো বলতে পারি, কিছু কিছু দেশে আছে যে 1 মাসের ভিতরে ওটা যদি সুনির্ধারিত ভাবে প্রমাণিত হয়ে যায় তাহলে 1 মাসের ভিতরে এটা রায় কার্যকর করা হয়। আর যদি দেখা যায় জটিল বিষয় তাহলে আরো কিছুদিন সময় নেওয়া হয়। এভাবে আমাদের যদি বাংলাদেশে এরকম হয় তাইলে এই বর্তমান প্রেক্ষাপট থেকে আমরা উঠে আসতে পারবো। এখন একটা বিষয়, এখন এরকম কিভাবে হবে? আমরা শুধু দাবি কথা বলি, আমরা যদি প্রতিবাদের কথা বলি, কিন্তু আমাদের বুঝতে হবে আমরা যে প্রতিবাদ করতেছি এটা আমরা কি করলে এই প্রতিবাদটা আমাদের সফল হবে, কি করলে আমাদের সমাধান পাবো। এখন আমরা সমাধানের পথে না গিয়া আমরা নিজেদের মন মতো ব্যাখ্যা করি। তাহলে আমাদের অবশ্যই ইসলাম কায়েম করতে হবে। যতক্ষণ পর্যন্ত না ইসলাম কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মানুষরা কোনো জায়গাতে নিরাপদ না। সেটা হোক স্কুল কলেজে তো এখন অবস্থা খুবই ভয়াবহ। শহর এলাকায় দেখা যায় মেয়েরা বলে বাবা মার কাছে যে স্কুলে যাইতেছে, কিন্তু কি তারা কি করে বিভিন্ন জায়গায় চলে যায়। এগুলো এখন আসতেছে পেপার পত্রিকা এবং নিউজে। আবার তারপরে যে আলিয়া মাদ্রাসা অনেকটা স্কুলের মতো। যদি আমরা কই মাদ্রাসার কথা বলি, কই মাদ্রাসা তো একই অবস্থা। তাই এই যে আমরা যত কিছু আমরা করি না কেন, যদি আমরা ইসলাম কায়েম করতে না পারি, তখন আপনি যে অবস্থানে থাকেন না কেন আপনার ইসলাম সম্পূর্ণভাবে পালন করতে আপনি কোনো সময় পারবেন না। এ কথা আমার কথা না, আল্লামা আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ উনি বলছে যে যদি কোনো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না থাকে তাহলে সেই সমাজে শরিয়া বিধানগুলা আমরা পালন করতে পারবো না। তাহলে অবশ্যই আমাদের ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম যে পর্যন্ত না প্রতিষ্ঠা করা না হবে সেই পর্যন্ত আমরা যতই আওয়াজ তুলি, যতই আন্দোলন করি, সেটা কোনো সফলতা আসবে না। আমাদের প্রথমে আন্দোলন করতে হবে ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন। আমাদেরকে ইসলাম কায়েম